কৃষ্ণ। নমো বিষ্ণুপদায় কৃষ্ণপৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নমো আচার্য পদায় নিতাইক প্রপদায়নে গৌরগথ ধামদায় নগরগাম তারিণী। আমি কয়েকটা লীলা বলবো, গুরু মহারাজের বিশেষ মহিমান্বিত লীলা। আপনাদের মনে আছে প্রথম লকডাউন হয়েছিল করোনার কারণে। লকডাউন হয়েছিল 2020 সালের 2020 সালের সম্ভবত 23শে মার্চ, তাই তো? যাই হোক, তো ঘোষণা হয়ে গেছিল যে 7টা থেকে লকডাউন হবে। আমি ব্যক্তিগতভাবে ফিল করেছিলাম যে লকডাউন মানে আমাদের সকলের জন্য লকডাউন। সাধারণত মন্দিরে ঘোষণা হয় প্রত্যেক দিন মঙ্গল আরতির পরে, কিন্তু 23শে মার্চ কোনো ঘোষণা হয়েছিল না মঙ্গল আরতির পরে। যখন ঘোষণা হয়নি 5টা 15 5টা 20 নাগাদ আমার কাছে একটা ফোন আসে যে গুরু মহারাজের একজন সেবক আমাকে ফোন করছেন, বলছে গুরু মহারাজ তোমাকে ডাকছেন, আজকে মন্দিরে ঘোষণা হয়নি কেন, তোমাকে ডাকছেন। আমি তো একটু ভয় পেয়ে গেলাম, যা এ তো ব্যাপক একটা অস্বস্তিতে পড়ে গেলাম। তো যাই হোক, গুরু মহারাজ ডেকেছেন, আমরা গিয়েছি উপরে। আমাকে জিজ্ঞেস করছেন তুমি ঘোষণা করলে না কেন আজকে? গুরু মহারাজ আমি তো ভেবেছি আজকে লকডাউন মানে আমাদেরও লকডাউন, সেই জন্য আমরা পুরো লকডাউনই আছি, ঘরেই আছি। গুরু মহারাজ বলছেন না, এরকম না, লকডাউন মানে ভক্তরা বাইরে বেরোবে না, মন্দিরে আসবে না, ঘরে থাকবে। তার মানে ঘরে থাকবে, তারা কি করবে? শুধু 16 মালা জপ করবে না আর কিছু করবে? আর গুরু মহারাজ অবশ্যই আর কিছু করা উচিত, বিশেষ করে কৃষ্ণ ভাবনামৃত অধ্যয়ন করা উচিত, বিশেষ এই ফাঁকা ছুটির দিনে। হ্যাঁ, গুরু মহারাজ বলছেন ঠিক আছে, তুমি যেহেতু মঙ্গল আরতিতে ঘোষণা হয়নি, সুতরাং তুমি দর্শন আরতিতে ঘোষণা করো, এবং আমাদের যতগুলো ফোরাম আছে ফোরামগুলোতে তুমি এটা অ্যাডভার্টাইজ করো যে আজকে এই দিনে আপনারা কি কি কার্য করেছেন কৃষ্ণ ভাবনামৃতে। 16 মালা জপের সঙ্গে সঙ্গে কত গ্রন্থ অধ্যয়ন করেছেন, কতগুলো প্রচার করেছেন, কতগুলো ভক্তের সঙ্গে আপনি কথা বলেছেন কৃষ্ণ ভাবনামৃত সম্বন্ধে। তো সেই গুরু মহারাজের নির্দেশ অনুযায়ী আমরা সেটা করেছিলাম, এবং দিনের শেষে আমাকে বললেন যে তুমি রিপোর্ট দাও রাত্রেবেলা আজকে যে লকডাউন দিনে কোন ভক্ত কত সংখ্যা জপ করেছেন, কত গ্রন্থ অধ্যয়ন করেছেন, তার রিপোর্ট আমাকে দেবে। বলার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা অলসতা ভাব আছে, অলস আমি বিশেষ করে একটু সুযোগ পেলেই বেশি ঘুমিয়ে নেব, একটু টাইম পাস করব অন্য কোনো কাজে, কৃষ্ণ ভাবনামৃত ছাড়া। কিন্তু আমাদের গুরুবর্গ আমাদের সবসময় কি করেন, আমাদেরকে মানে আমাদেরকে উজ্জীবিত করেন কৃষ্ণ ভাবনামৃতের কার্যগুলোকে সম্বোধন করার জন্য। আসলে এটাই হচ্ছে শিষ্যদের, গুরুদেবের একটা আশীর্বাদ তার শিষ্যদের প্রতি। একটা বিষয় গেল। আরেকটা হচ্ছে যে গুরু মহারাজ সকলের প্রতি, যাদের একটু অর্থ কম আছে বা সকলের প্রতি, যাদের একটু ধনী ব্যক্তি, সকলের প্রতি গুরু মহারাজ সবসময় অশেষ কৃপাপরায়ণ। কীরকম আপনারা জানেন, সুলভ প্রসাদম হল আমাদের ইসকন ক্যাম্পাসের মধ্যে সবচেয়ে সস্তায় প্রসাদ পাওয়া যায়। আমি যখন মায়াপুরে আসি তখন সুলভ প্রসাদম হলের সুলভ প্রসাদের কুপন ছিল 30 টাকা 2005 সালে। সেটা অনেক দিন যাবত, ওটা মোটামুটি 2019-20 নাগাদ এটা একটু বাড়ানো হয়েছিল, সেটা 30 টাকা থেকে 40 টাকা হয়েছিল। আমরা যখন এই প্রপোজালটা দিই যে আমাদের 30 টাকাতে একটু প্রফিট হচ্ছে না, 30 টাকা দিয়ে এখন যা
সবজির দাম, তেল নুন ঝালের যা দাম, তাতে প্রফিট হচ্ছে না। তো আমরা এটা 40 টাকা করতে চাই, মানে 10 টাকা বাড়াতে চাই। তো মোটামুটি আমরা সকলেই রাজি হয়েছিলাম। তো গুরু মহারাজ বলছে, একটু অবজেকশন দিচ্ছেন যে না, কেন তুমি 30 টাকা থেকে 40 টাকা করবে? আমাকে হিসাব দাও, কোন প্লেটে, একটা প্লেটে কত খরচ হয়। আমরা যখন একটা প্লেটের এক্স্যাক্টলি হিসাব দিলাম যে গুরু মহারাজ এত টাকা খরচ হচ্ছে, যখন এত টাকা আমরা বললাম যে না গুরু মহারাজ আমাদের এইটা আমরা মেনটেন করতে পারবো না অনেক দিন, তো গুরু মহারাজ বলছেন না, তুমি চেষ্টা করো, তোমরা চেষ্টা করো যেন কম প্রফিট করে ভক্তবৃন্দকে, যারা একটু অর্থ কম আছে তাদের, তারা যেন সুযোগ পায় মায়াপুর ধামে এসে প্রসাদ পাওয়ার। গুরু মহারাজ আন্তরিকভাবে রাজি ছিলেন না, কিন্তু যেহেতু একটা পরিস্থিতি এরকম ছিল, উনি রাজি হলেন। তার সঙ্গে অ্যাডিশনালি একটা ইনফরমেশন দিলেন যে তোমরা ওর সঙ্গে একটা নতুন কিছু আইটেম অ্যাড করো, যে সুলভে যে প্রসাদ চলছে তার সঙ্গে সঙ্গে বাড়াও 10 টাকা, কিন্তু তার সঙ্গে একটা অ্যাডিশনাল আইটেম অ্যাড করো, আইদার কিছু পাঁপড় ভাজা বা কোনো একটা আইটেম। তো আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে উনি যাদের একটু অর্থ কম আছে তাদের প্রতি মনে হচ্ছে একটু বেশি কৃপাপরায়ণ। আমরা আমাদের চিন্তাধারাটা হচ্ছে একটু বিজনেস, একটু অর্থ ইনকাম হবে, কিন্তু একজন আচার্য, একজন গুরুদেবের চিন্তাধারাটা অনেক উন্নত, যেটা কৃপাপরায়ণ, সকলের প্রতি কৃপাপরায়ণ। আরেকটা বলি, গুরু মহারাজ কখনো কখনো তার শিষ্যদেরকে খুব শাসন করেন। শাসন করেন বলতে হয়তো কোনো একটা ভুল হয়ে গেছে, গুরু মহারাজ খুব সুন্দরভাবে শাসন করেন, শিক্ষা দেন। কীরকম? কনফারেন্স হলে, আমাদের লোটাস বিল্ডিংয়ের যে কনফারেন্স হল আছে, ওখানে ব্রাহ্মণ দীক্ষা হবে। অনেক রাত হয়ে গেছে, মোটামুটি সম্ভবত রাধাষ্টমী, কোনো একটা রাধাষ্টমীতে ব্রাহ্মণ দীক্ষা হবে। ভক্তবৃন্দ না খেয়ে আছে, সন্ধ্যা হয়ে গেছে, দেরি হচ্ছে। গুরু মহারাজ আগে বলে দিয়েছেন যে তোমরা প্রসাদ পেয়ে আসতে পারো। তো ভক্তরা প্রসাদ পেয়ে এসছেন, প্রসাদ পেয়ে কনফারেন্স হলে আছেন, ব্রাহ্মণ দীক্ষা দেবেন। লোটাস বিল্ডিংয়ের কনফারেন্স হল যথেষ্ট বড়, এবং যেটা বড় বলতে যে গুরু মহারাজ সামনে যদি লোটাস কনফারেন্সের যদি কর্নারে বসেন, তো শেষে যে বসবে শুনতে পাবে না। তো গুরু মহারাজ তার শিষ্যকে বললেন, একজন সেবককে বললেন যে মাইকের ব্যবস্থা করো। তো উনি আরেকজন শিষ্যকে বলছেন যে প্রভু একটু মাইকের ব্যবস্থা করতে হবে। বলছে আরে আমি তোমাকে বলছি, তুমি ব্যবস্থা করো। তো উনি আবার সেই সেবক গুরু মহারাজকে বলছেন, গুরু মহারাজ মাইক লাগবে? বলছে হ্যাঁ মাইক লাগবে। আরে আমি বলছি মাইক লাগবে, আর এখানে শুনতে পাবে না ভক্ত, আর আমি বলছি তোমাকে, তুমি সেটা না শুনে তুমি আবার তর্ক করছো। গুরু মহারাজ বলছে ঠিক আছে আমি আনছি। গুরু মহারাজ এতটা খুব আন্তরিকভাবে যে কোনো কার্য, বিশেষ করে স্পিরিচুয়ালি আধ্যাত্মিক যে কার্যকর্মগুলো হয়, সেটা খুব আন্তরিকভাবে নিজে করে আমাদেরকে শিক্ষা দেন, যেগুলো আমরা যেন আমাদের জীবনে প্রয়োগ করতে পারি, যে খুব সুন্দরভাবে সিনসিয়ারলি আমাদের কৃষ্ণ ভক্তি অনুশীলন করতে হবে। হরে কৃষ্ণ। ছিল জয়প্রকাশ স্বামী গুরু মহারাজ কি।